সারা বিশ্ব যেন একটা বাইনারিতে রয়েছে এই মুহূর্তে, হয় রাশিয়ার পক্ষে নয় রাশিয়ার বিপক্ষে। ইউক্রেনের পক্ষে বলছেন সবাই, কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে তো ইউক্রেন একা, অস্ত্র দিয়ে সাহায্য হচ্ছে, সেনা বল কই, সাহায্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে, কিন্তু রাশিয়ার সঙ্গে লড়াই করার সুযোগ কই? অর্থাৎ পুরোটাই বাইনারি। যারা এই বাইনারি নিয়ে ভাবছেন সারা বিশ্বের, তাদের জন্য বোধহয় এই ছবিটাই যথেষ্ট। লেভিভ স্কোয়ারের এই ছবিটা, অন্তত এই 109টা ফাঁকা প্যারাম্বুলেটার, খালি প্যারাম্বুলেটার, তাদের হয়তো নতুন করে ভাবতে সাহায্য করবে। বিভিন্ন দেশের নেতারা, রাষ্ট্র নেতারা যারা রয়েছেন, তারা হয়তো নতুন করে ভাববেন যে যত সময় গড়াবে, যত দিন যাবে, এই খালি প্যারাম্বুলেটারের সংখ্যাও বাড়বে। আমরা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। এবং বিশ্ববাজারে কতটা প্রভাব পড়ছে এই যুদ্ধের, 24 দিন পার হয়ে গেল, তা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ইকোনমিস্ট অজিতাভ রায়চৌধুরী রয়েছেন। তবে প্রথমেই যে ছবিটার কথা বলছিলাম আপনাদের, সেই ছবিটার প্রসঙ্গেই আসবো। রাজাগোপাল দা, আপনার থেকে আমার প্রশ্ন, যে কি কারণ হতে পারে? আমরা দেখেছিলাম যখন নাৎসিরা যুদ্ধ করত, তখনও প্রথম আক্রমণ হতো শিশুদের উপর, মহিলাদের উপর। চীন, তিব্বত, সেখানেও একই ঘটনা, এখানেও তাই। কি কারণ? ভয়াবহতা বোঝানোর জন্য, ভয় পাওয়ানোর জন্য, নাকি সেকেন্ড জেনারেশনকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা? দেখুন, মানে আপনি যে প্রশ্নগুলো তুললেন তার উত্তর সব কিছুই। মানে রাশিয়া প্রথমত ভয় পাওয়াতে চায় ইউক্রেনকে, এবং শুধু ইউক্রেন নয়, রাশিয়ার বিরোধী যে কোনো শক্তিকেই সে বোঝাতে চাইছে যে আমি তোমাদের ভয় পাওয়া, শক্তি অনেক বেশি। কিন্তু শক্তি দেখা দিয়ে গিয়ে এই বাচ্চা, শিশু, মহিলাদের উপর যারা আক্রমণকারী পড়ে, তারা দুর্বল এবং কাপুরুষ ছাড়া কিছু নয়। তবে হ্যাঁ, দেখুন, যে প্রশ্নটা আপনি করছেন, যে এখনো পর্যন্ত বলা হচ্ছে 160-70 কি এরকমই টাইপ বাচ্চা মারা গেছে। এই 160-70 জন বাচ্চা মেরে তারা কোনো দেশ যদি ভাবে আমি এই দেশটা শেষ করে দেবো, তারা ভুল ভাবছে। খেয়াল করতে হবে, ইউক্রেনের জনসংখ্যা প্রায় 4 কোটি, মোটামুটিভাবে এই 14 বছরের নিচের জনসংখ্যা প্রায় 10% যদি ধরা যায়, 44-45 লাখ হচ্ছে বাচ্চা শিশু সে দেশে আছে। সুতরাং ওই কেউ যদি ভাবে আমি সে দেশকে শেষ করে দেব, সেটা অত্যন্ত ভুল ধারণা, এইটা সম্ভব নয়। কিন্তু ভয় পাওয়ানোটাই সে তার মূল লক্ষ্য, এবং সেটা সে করছে, এবং কাপুরুষতার কাজ রাশিয়া করে দেখাচ্ছে বলে আমার ধারণা। যাই হোক, যে কোনো যুদ্ধে যেটা ঘটে থাকে, আমি একটু দু একটা কথা খালি বলে দিই, যে কোনো যুদ্ধে যেটা ঘটে থাকে, পুরুষ মারা যায়, এবং হচ্ছে যে মধ্যবয়সী পুরুষেরাই বেশি মারা যায়, বয়স্করা ঘরে থাকে বা বাইরে চলে যায়, বাচ্চারা মায়ের কোলে থাকে, অন্য কোথাও চলে যায়। এটা আমরা ভিয়েতনাম যুদ্ধে দেখেছি, ক্যাম্বোডিয়ায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, আমরা সে সমস্তগুলো নানান দেশে দেখেছি। এবং মোটামুটিভাবে মধ্যবর্তী মানুষরা, তারা মধ্যবয়সী মানুষেরা হারিয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয়ই সেখানে যুদ্ধের সময় সোলজার্স যারা, তারা মাঝবয়সী হবেন, তারা হয়তো অনেকেই মারা যাচ্ছেন, কতটা তথ্য নেই। কিন্তু এর সঙ্গে যে নতুন তথ্য আপনারা দেখাচ্ছেন, যে ভয়াবহতা, যে বাচ্চা শিশুকে মারা হচ্ছে, এবং লক্ষ্য হয়তো অনেক দূর। কিন্তু দেখুন, যে ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, স্ট্যালিন একেবারে যে ইউএসএসআর তৈরি করেছিল, তার মধ্যে ইউক্রেন অংশ ছিল। আজকে সেই মানে মানুষকে খুন করে, শিশুদের খুন করে, যদি পুতিন যদি ভেবে থাকে যে আমি এক নতুন রাশিয়া গঠন করব, সে একটা কিন্তু একেবারে অবাস্তব ধারণা। এটা বিশ্বের মানুষ মেনে নেবে না। হ্যাঁ, আরেকটা কথাই বলে রাখি, যে দেখুন, সারা বিশ্ব কিন্তু ইউক্রেনের পাশে আছে। 9খানা মাত্র দেশ, তারা কিন্তু কোনো সময়, এবং সত্যি কথা বলতে কি, বেলারুস এবং সিরিয়া, নর্থ কোরিয়া কথা হবে। রাজাগোপাল দা, এই প্রসঙ্গে কথা হবে, কারা কোন দিকে রয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ব্রিগেডিয়ার সান্যালের সঙ্গে একবার কথা বলবো। যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে তো আপনার সঙ্গে কথা হবেই আগামী 40-50 মিনিটে। প্রাথমিকভাবে আমি একটু জানতে চাইবো, যে যুদ্ধের ভয়াবহতা তৈরি করার জন্যই কি আমরা যুগে যুগে দেখেছি যুদ্ধের সময় নারী নির্যাতন, ঘর বাড়ি পরিবার আগুন ধরিয়ে দেওয়া, এক্ষেত্রেও শিশুদের উপর, শিশু মারা যাচ্ছে বেশি, নারীদের উপর টার্গেট করা হচ্ছে ভয়াবহতা বোঝানোর জন্য, মানসিক চাপ তৈরি করার জন্য? না, পুতিনের যে স্ট্র্যাটেজি হচ্ছে, একটা দুর্বল দেশকে কি করে কম সময় নষ্ট করে দেব, ওদের একেবারে
সব দিক দিয়ে ডিস্ট্রয় করে ওদের ক্যাপচার করে নেব। পুতিন দেখেছে সিন্স 1997 থেকে আজ পর্যন্ত প্রায় 12টা কিংবা 13টা পুরনো দেশ যারা রাশিয়ার আধিপত্যের নিচে ছিল তারা ওর আলাদা হয়ে গেছে, তারা এখন ন্যাটো জয়েন করছে। তো রাশিয়ার অবস্থা খুব যে একটা ভালো নয়। 2008-এ ওরা জর্জিয়ায় আবার হামলা করেছিল, দুটো প্রভিন্স ক্যাপচার করেছিল। 2014-এ ওরা ক্রিমিয়া ক্যাপচার করেছে। তবে থেকেই ইউক্রেনের আর পুতিনের লড়াই আরম্ভ হয়ে গিয়েছে। আমরা এই যে যুদ্ধটাকে বলি হাইব্রিড ওয়ারফেয়ার, হাইব্রিড ওয়ারফেয়ারে শুধু আমরা শক্তি ব্যবহার করি না, অন্য জিনিসও ব্যবহার করি। যেমন আপনি বলবেন কম্পিউটার হ্যাকিং, মিস ইনফরমেশন, প্রপাগেন্ডা, ফিফথ কলমিস্ট মানে ওখানকার লোকেদের ভাড়া করে ওদের অস্ত্র দিয়ে ওই দেশের ডিফেন্স সেটআপকে নষ্ট করা, এইসব চলে। আর রাশিয়ার ভালো এক্সপিরিয়েন্স আছে। তো রাশিয়া ভেবেছিল যে হয়তো যখন যুদ্ধ আরম্ভ হবে 3-4 দিনের মধ্যে ইউক্রেন সারেন্ডার করবে, আর সেটা ন্যাটো দেশেরাও, ইউএসএ আর ব্রিটেনও তাই ভেবেছিল যে ইউক্রেন এর কাছে কোনো শক্তি নেই পুতিনের সাথে লড়াই করার। কারণ ইউক্রেনের যে আর্মড ফোর্সেস স্ট্রেংথ হচ্ছে, যদি রাশিয়ার 5 ভাগ হয়, ইউক্রেনের হচ্ছে 1 ভাগ, 1/5। কিন্তু ইউক্রেন নিজের মিলিটারি অ্যাসেটস ভালো করে ম্যানেজ করেছে। আর সেই 4 দিনের মধ্যে যেটা যে দেশটার পতন হয়ে যাওয়ার কথা ছিল, সেই দেশটা আজকেও লড়ছে। 6টা জায়গায় রাশিয়া বড় অফেন্সিভ লঞ্চ করেছে, এখন পর্যন্ত রাশিয়া কিছু করতে পারেনি। আর আমরা যেটা এখন ওয়েস্টার্ন মিডিয়া থেকে এটা একটা দিক, যে দিকটা বোধহয় সবচেয়ে বেশি জরুরি নজর দেওয়া, যে এতগুলো দিন 24 দিন লেগে যাচ্ছে কিভাবে রাশিয়ার, সে প্রসঙ্গে কথা হবে। কিন্তু তার আগে অজিতাবদার থেকে একটু জানবো। অজিতাবদা, আমরা বিশ্ববাজার নিয়ে কথা বলবো, তবে তার আগে খুব সংক্ষেপে একটা অন্য প্রসঙ্গে আসতে চাইবো। একটা দেশের উপর আক্রমণ মানে সেই দেশের সমাজের উপর আক্রমণ, সেই দেশের অর্থনীতির উপর আক্রমণ। অর্থনৈতিকভাবে ইউক্রেন ঠিক কতটা চাঙ্গা ছিল যুদ্ধের আগে যে এখনো পর্যন্ত এইভাবে লড়াই করে যেতে পারছে? না, মানে চাঙ্গা ছিল মানে ইউক্রেন খুব খারাপ অবস্থায় ছিল এটা তো নিশ্চয়ই নয়। কারণ এর তো কোনো, ইউক্রেনের কতগুলো জিনিসে তো বেশ ভালো বিক্রি বাটা ছিল বিশ্ববাজারে, যেমন ভোজ্য তেল ছিল, খনিজ পদার্থ ছিল, আরো কিছু কিছু জিনিস ইউক্রেনের ছিল। তো ইউক্রেন একেবারে উপরের দিকে না থাকলেও মোটামুটি একটা সচ্ছল দেশ হিসেবেই ছিল। সুতরাং সেখানে ইউক্রেনের উপরে যেটা রাশিয়ার যেটা মানে পুরো চেষ্টাটা, যে আমি আলটিমেটলি ওকে ঘিরে ধরে এমন অবস্থা করব যে ও বাজারে বিক্রিও করতে পারবে না, জিনিসও আনতে পারবে না, এবং আমি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে পোল্যান্ড বা ইত্যাদির এই জায়গাগুলোকে যদি আটকে দিতে পারি, তাহলে ও তো বাইরে থেকে জিনিসপত্র আনতে পারবে না, অস্ত্র আনতে পারবে না। এইটা রাশিয়ার স্ট্র্যাটেজি। এবং রাশিয়ার, আমি ওদের ফরেন মিনিস্টার লাভরভের একটা প্রেস কনফারেন্স সেটা মন দিয়ে শুনছিলাম যে কি বলতে চায় তারা। তাদের একটাই বক্তব্য যে পৃথিবীতে, এবং সেটাই একটা তাদের একটা রাশিয়ার মধ্যে একটা উন্মাদনা জাগানোর চেষ্টা, সেটা হচ্ছে আমেরিকা একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, মানে একটাই শক্তি সারা পৃথিবীতে থাকবে, আমরা সেটার বিরুদ্ধে লড়ছি, আমরা এটা মানব না। অতএব এই যে একটা ধোয়া তোলা, যে এবং ইউক্রেন হচ্ছে রাশিয়ার আমেরিকার একটা হাতের পুতুল, আমেরিকা চাইছে ওটা দিয়ে রাশিয়ার কর্তৃত্ব পুরোপুরি ধ্বংস করে দেওয়া, এই পুরো জিনিসটা মানুষকে বোঝানোর চেষ্টা করি একটা উন্মাদনা সৃষ্টি করা। এবং আমরা দেখেছি যে ওই ওদের ফুটবল স্টেডিয়াম, যেখানে 4 বছর আগে বিশ্বকাপ হয়েছিল, সেখানে 85,000 মানুষ এসে উন্মাদনা একটা, যে পুতিন যা করছে সে হচ্ছে এই একটাই শক্তি পৃথিবীতে রাজত্ব করবে, মানবো না, মানছি না, এবং রাশিয়া তার বিরুদ্ধে লড়ছে। এইটা একটা সাংঘাতিক প্রবণতা, এবং এটাই হচ্ছে এদের মূল চাবিকাঠি, যেটা জোরে মানুষকে উন্মাদনায় ভুগিয়ে রাখা, এবং সেটা জোরেই একটা যুদ্ধ চালানো। ঠিকই তাই। তবে তারই মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কেউ বলতেই পারেন যে হয়তো চাপের মুখে বা নতি স্বীকার করছে ইউক্রেন, কেউ হয়তো বলতেই পারেন যে না,
এটাও ইউক্রেনের বা জেলেনস্কির একটা কূটনৈতিক চাল। কিন্তু সত্যি কথা বলতে কি, বারবার করে জেলেনস্কি কিন্তু এবার বার্তা দিচ্ছেন শান্তির বার্তা, সমঝোতার বার্তা, মুখোমুখি বসার বার্তা। ইউক্রেনে যুদ্ধ, মাঝে মধ্যে তুমুল গোলাবর্ষণ। রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়া, পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে জেলেনস্কির সেনা, দুপক্ষের জোরদার গুলির লড়াই। চেরনিহিভে নতুন করে মিসাইল হামলা রুশ সেনার, ইউক্রেন সংবাদ সংস্থার দাবি এই হামলায় মৃত্যু হয়েছে 10 জনের। ডনেৎস্ক, জাপোরিজিয়াতেও হামলা রাশিয়ার, মৃত্যু হয়েছে 3 জনের, ধ্বংস ইউক্রেনের ট্যাঙ্ক। রাশিয়ার টার্গেট মিকোলাইভের সেনাঘাঁটি, মিসাইল হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 40 জন ইউক্রেন সেনা। খেরসন এয়ারবেসেও হামলা চালিয়েছে রাশিয়া, সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। প্রত্যাঘাত হানছে ইউক্রেনও, সুমিতে প্রবল প্রতিরোধ, রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন সেনা। ইউক্রেনে প্রবল লড়াই, ফের একবার রাশিয়াকে শান্তি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Вони мають чіткий наказ зробити абсолютно все, щоб гуманітарна катастрофа в українських містах перетворилась на аргумент для українців співпрацювати з окупантами. Це воєнний злочин. Вони за це будуть відповідати 100%. Ми завжди наполягали на переговорах, ми завжди пропонували діалог, пропонували рішення для миру не тільки протягом 23 днів вторгнення. І я хочу, щоб мене зараз почули всі, почули особливо в Москві. Настав час зустрічатись. যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, আতঙ্কে দেশ ছাড়ছেন অনেকে, ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার এক শিশু। গৃহহীন অনেকেই প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন মেট্রো স্টেশন, সাবওয়েতে। নিউজ 18 বাংলা। শুধু কি দুটো দেশে যুদ্ধ হয়? না, যুদ্ধ হয় বিশ্বজুড়ে। অর্থনৈতিক একটা চাপ তৈরি হয় এবং ম্যাপ যখন বদলাচ্ছে, মানসিকতা যখন বদলাচ্ছে, তখন অক্ষশক্তি বদলে যাচ্ছে না তো, পাওয়ার শিফটিং হচ্ছে না তো, সেই অনুযায়ী প্রত্যেকটা দেশ নিজের নিজের জল মাপে। সেসব নিয়েও কথা হবে বিরতির পর, সঙ্গে থাকুন।